অপরূপ বাবু, অপরূপ রতন সরকার পুরী এসেছেন 11 বছর পরে। শহরে কিছু কিছু পরিবর্তন চোখে পড়েছে। নতুন করে বাঁধানো কয়েকটা রাস্তা, 2-4টা ছোট বড় নতুন হোটেল। কিন্তু সমুদ্রের ধারটায় এসে বুঝতে পারলেন এই জিনিস বদলাবার নয়। তিনি যেখানে এসে উঠেছেন সেই সাগরিকা হোটেল থেকে সমুদ্র দেখা না গেলেও রাত্রিরে বাসিন্দাদের কলরব বন্ধ হয়ে গেলে দিব্যি ঢেউয়ের শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে কাল তো অপরূপবাবু বেরিয়ে পড়লেন। কালই তিনি পুরী এসেছেন। দিনে কিছু কেনাকাটার ব্যাপার ছিল, তাই আর সমুদ্রের ধারে যাওয়া হয়নি। রাত্রিরে গিয়ে দেখলেন অমাবস্যার অন্ধকারেও ঢেউয়ের ফেনা পরিষ্কার দেখা যাচ্ছে। অপরূপবাবুর মনে পড়ল ছেলেবেলায় কোথায় জানি পড়েছিলেন যে সমুদ্রের জলে ফসফরাস থাকে, আর সেই কারণেই অন্ধকারেও ঢেউগুলো দেখা যায়। ভারী ভালো লাগলো অপরূপবাবুর এই আলোমাখা রহস্যময় ঢেউ দেখতে। কলকাতায় তাকে দেখলে কেউ ভাবুক বলে মনে করবেন না। তা না করুক, অপরূপবাবু নিজে জানেন তার মধ্যে এককালে জিনিস ছিল। সেসব যাতে কাজের চাপে একেবারে ভোতা না হয়ে যায়, তাই তিনি এখনো মাঝে মাঝে গঙ্গার ধারে ইডেন বাগানে গিয়ে বসে থাকেন। গাছ দেখে, জল দেখে, ফুল দেখে আনন্দ পান। পাখির গান শুনে চিনতে চেষ্টা করেন সেটা দোয়েল নাকি কোয়েল নাকি পাপিয়া। অন্ধকারে অনেকক্ষণ ধরে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে থেকে তার মনে হলো যে 16 বছরের চাকরি জীবনের অনেকখানি অবসাদ যেন দূর হয়ে গেল। আজ বিকেলেও অপরূপবাবু সমুদ্রের ধারে এসেছেন। খানিক দূর হেঁটে আর হাঁটতে মন চাইছে না। কি এক গেরুয়াধারী সাধু বাবা বা গুরুগোছের লোক হনহনিয়ে বালির উপর দিয়ে হেঁটে চলেছে। তার পিছনে একগাদা মেয়ে পুরুষ চেলা চামুন্ডা তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে হিমশিম খেয়ে যাচ্ছে। অপরূপবাবুর কাছে এই দৃশ্য পরম উপভোগ্য বলে মনে হচ্ছে। এমন সময় তার বাঁ দিক থেকে কচি গলা একটা প্রশ্ন হাওয়ায় ভেসে তার কানে এল। খোকনের স্বপ্ন। এটা কি আপনার লেখা? অপরূপবাবু ঘাড় ফিরিয়ে দেখলেন একটি 7-8 বছরের ছেলে, পরনে সাদা শার্ট আর নীল প্যান্ট, হাতের কোনোই অবধি বালি। সে ঘাড় উঁচিয়ে অবাক বিস্ময়ে চেয়ে আছে তার দিকে। অপরূপবাবুর উত্তরের অপেক্ষা না করেই ছেলেটি বলল, আমি খোকনের স্বপ্ন পড়েছি, বাবা জন্মদিনে দিয়েছিল আমার। বলো, লজ্জা কি বলো? এবার একটা মহিলার গলা। ছেলেটি যেন সাহস পেয়ে বলল, আমার খুব ভালো লেগেছে বইটা। এবার অপরূপবাবু মহিলাটির দিকে দৃষ্টি দিলেন। বয়স 30 বছর, সুশ্রী চেহারা, হাসি হাসি মুখ করে তার দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসছেন। অপরূপবাবু ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, না খোকা, আমি কোনো বই লিখিনি, তুমি বোধহয় ভুল করছো। ভদ্রমহিলা যে ছেলেটির মা তাতে কোনো সন্দেহ নেই। দুজনের চেহারায় স্পষ্ট আদল আছে, বিশেষ করে খাঁচকাটা থুতনিটায়। অপূর্ববাবুর কথায় কিন্তু মহিলার মুখের হাসি গেল না। তিনি আরও এগিয়ে এসে আরও বেশি হেসে বললেন, আমরা শুনেছি আপনি লোকজনের সঙ্গে মিশতে ভালোবাসেন না। আমার এক দেওর আপনাকে একটা অনুষ্ঠানে সভাপতি হবার অনুরোধ করে চিঠি লিখেছিল। আপনি উত্তরে জানিয়েছিলেন ওসব আপনার একেবারেই পছন্দ না। এবারে কিন্তু আমরা আপনাকে ছাড়ছি না। আপনার লেখা আমাদের ভীষণ ভালো লাগে, যদিও ছোটদের জন্য লেখেন, কিন্তু আমরাও পড়ি। খোকনের স্বপ্ন বইয়ের লেখক যিনি হন না কেন, মা এবং ছেলে দুজনেই যে তার সমান ভক্ত সেটা বুঝতে অপরূপবাবুর অসুবিধা হল না। এমন একটা বেয়ার অবস্থায় তাকে পড়তে হবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি। এদের ধারণা যে ভুল সেটা জানানোর দরকার, কিন্তু সরাসরি কাঠখোট্টাভাবে জানালে অপূর্ববাবু কিঞ্চিত দ্বিধায় পড়লেন। আসলে অপরূপবাবুর মনটা ভারী নরম। একবার তার ধোপা গঙ্গাচরণ তার একটা নতুন আদ্যির পাঞ্জাবিতে স্ট্রিট দাগ লাগিয়ে সেটার 12টা বাজিয়ে দিল। অন্য কেউ হলে গঙ্গাচরণকে 2-1 ঘা কিলচরণ খেতে হতো নির্ঘাত। অপরূপবাবু কিন্তু ধোপার করুণ কাচুমাচু ভাব দেখে শুধু একটিবার মোলায়েমভাবে স্ত্রীটাকে একটু সাবধানে করবে তো বলে ছেড়ে দিলেন। তার এই দরদি মনের জন্যই আপাতত আর কিছু না বলে
বললেন, আমি যে খোকনের স্বপ্নের লেখক সে বিষয়ে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? মহিলার চোখ কপালে তুলে বললেন, বাহ, সেদিন যুগান্তরে ছবি বেরোলো না, বাংলা ভাষার বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসেবে আপনি একাডেমি পুরস্কার পেলেন, রেডিওতে বলল, আর তার পরদিনই যে কাগজে ছবি বেরোলো। এখন শুধু আমরা কেন, অনেকেই অমলেশ মৌলিকের চেহারা জানে। অমলেশ মৌলিক নামটা শোনা, কিন্তু ছবিটা অপরূপবাবু দেখেননি। এতই কি চেহারার মিল? অবশ্যই আজকালকার খবরের কাগজের ছাপায় মুখ এত পরিষ্কার বোঝা যায় না। আপনি পুরীতে আসবেন সে খবর রটে গেছে যে, মহিলা বলে চললেন। আমরা সেদিনই সিভিউ হোটেলে গেলাম। আমার স্বামীর এক বন্ধু কাল পর্যন্ত ওখানে ছিলেন। তাকে হোটেলের ম্যানেজার নিজে বলেছেন যে আপনি বিশুদ্ধবার আসছেন। আজই তো বিশুদ্ধ। আপনি সিভিউতে উঠেছেন তো? ও না, আমি শুনেছিলাম ওখানে খাওয়াটা নাকি তেমন সুবিধের না। ঠিকই শুনেছেন, আমরাও তো তাই ভাবছিলাম। এত হোটেল থাকতে আপনার মতো লোক ওখানে উঠছেন কেন? শেষ অবধি কোথায় উঠলেন? আমি আছি সাগরিকাতে। ওহো, ওটা তো নতুন। কেমন হোটেল? চলে যায়, কয়েকদিনের ব্যাপার তো। কদিন আছেন? দিন 5। তাহলে একদিন আমাদের ওখানে আসুন। আমরা আছি পুরী হোটেলে। কত লোক যে আপনাকে দেখবার জন্য বসে আছে, আর বাচ্চাদের তো কথাই নেই। ও কি, আপনার পা যে ভিজে গেল? ঢেউ যে এগিয়ে এসেছে সেদিকে অপরূপবাবুর খেয়ালই নেই। শুধু পা ভিজেছে বললে ভুল হবে। এই হাওয়ার মধ্যে অপরূপবাবু বুঝতে পারছেন তার সর্বাঙ্গে ঘাম ঝরতে শুরু করেছে। প্রতিবাদ করার সুযোগটা যে কখন কেমন করে ফসকে গেল সেটা তিনি বুঝতে পারলেন না। এখন যেটা দরকার সেটা হলো এখান থেকে সরে পড়া। কেলেঙ্কারিটা কতদূর গড়িয়েছে সেটা নিরিবিলি বসে ভাবতে না পারলে বোঝা যাবে না। আমি এবার আসি। নতুন কিছু লিখছেন নিশ্চয়ই? না, এখন বিশ্রাম আর কি। আবার লেখা হবে। আমার স্বামীকে বলবো কাল বিকেলে আসছেন তো এদিকে। সিভিউ ম্যানেজার বিবেক রয় সবেমাত্র গালে একটা পান পরেছেন। এমন সময় অপরূপবাবু তার সামনে গিয়ে হাজির হলেন। অমলেশ মৌলিক মশাইয়ের কি এখানে আসার কথা আছে? এখনো আসেননি? কবে আসবেন সেটা? মঙ্গলবার। আজ হলো বৃহস্পতিবার। অপরূপবাবু আছেন এই মঙ্গলবার পর্যন্ত। টেলিগ্রাম এসেছে মৌলিক মশাই বোধহয় শেষ পর্যন্ত কোনো কারণে আসার তারিখ পিছিয়েছেন। ম্যানেজারকে জিজ্ঞেস করে অপরূপবাবু জানলেন তার অনুমান ঠিকই। আজই সকালে আসার কথা ছিল অমলেশ মৌলিকের। বিবেকবাবুর কেউ? এর উত্তরে অপরূপবাবু বললেন যে তার অমলেশবাবুর সঙ্গে একটু দরকার ছিল। তিনি মঙ্গলবার দুপুরে এসে খোঁজ করবেন। সিভিউ হোটেল থেকে অপরূপবাবু সোজা চলে গেলেন বাজারে। একটা বইয়ের দোকান খুঁজে বার করে অমলেশ মৌলিকের লেখা 4খানা বই কিনে ফেললেন। খোকনের স্বপ্ন পাওয়া গেল না, কিন্তু তাতে কিছু এসে যায় না। এই 4খানাই যথেষ্ট। 2টো উপন্যাস, 2টো ছোট গল্পের সংকলন। নিজের হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেল 6:30। সামনের দরজা দিয়ে ঢুকেই একটা ঘর। তার বাঁ দিকে ম্যানেজারের বসার জায়গা, ডান দিকে একটা 10 ফুট বাই 8 ফুট জায়গার একটা বেঞ্চি ও দুটোতে চেয়ার পাতা। চেয়ার দুটিতে 2জন ভদ্রলোক বসা, আর বেঞ্চিতে 2টি ছেলে এবং একটি মেয়ে। তাদের কারোরই বয়স 10-এর বেশি না। ভদ্রলোক 2জন অপরূপবাবুকে দেখেই হাসি হাসি মুখ করে নমস্কারের ভঙ্গিতে হাতজোড় করে উঠে দাঁড়িয়ে ছেলে মেয়েদের দিকে ঘাড় নাড়াতেই তারা সলজ্জভাবে অপরূপবাবুর দিকে এগিয়ে এসে টিপ টিপ করে পায়ে হাত দিয়ে প্রণাম করল। অপরূপবাবু বারণ করতে গিয়েও পারলেন না। এদিকে ভদ্রলোক দুটিও এগিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন বললেন, আমরা পুরী হোটেল থেকে এসেছি। আমার নাম সুরিত সেন, আর ইনি মিস্টার গাঙ্গুলি। মিসেস ঘোষ বললেন, আজ আপনার সঙ্গে দেখা হয়েছে, আর আপনি এইখানে আছেন তাই ভাবলাম। ভাগ্যে বইগুলো ব্রাউন কাগজে বেঁধে দিয়েছিল, না হলে নিজের বই দোকান থেকে কিনে এনেছে জানতে পারলে এরা না জানি কি ভাবত। অপরূপবাবু এদের সব কথাতেই ঘাড় নাড়লেন। প্রতিবাদ যে এখনো করা যায় না তা নয়, এখন আর কি, শুধু বললেই হলো, দেখুন মশাই, একটা বিশ্রী গণ্ডগোল হয়ে গেছে।
আমি নিজে অমলেশ মৌলিকের ছবি দেখিনি, তবে ধরে নিচ্ছি তার সঙ্গে আমার চেহারাটার কিছুটা মিল আছে। হয়তো তার সরু গোঁফ আছে, তারও কোকড়া চুল, তারও চোখে এই আমার মতোই চশমা। এটাও ঠিক যে তারও পুরীতে আসার কথা আছে, কিন্তু দোহাই আপনাদের, আমি সেই লোক নই। আমি শিশু সাহিত্যিক নই, আমি কোনো সাহিত্যিকই নই, আমি লিখিও না। আমি আমি ইন্স্যুরেন্সের অফিসে চাকরি করি, নিরিবিলিতে ছুটি ভোগ করতে এসেছি। আপনারা দয়া করে আমাকে রেহাই দিন। আসল অমলেশ মৌলিক মঙ্গলবার সিভিউতে আসছেন, আপনারা সেখানে গিয়ে খোঁজ করে দেখতে পারেন। কিন্তু সত্যি কি এদিকে বললেই ঠেলা চুকে যায়? একবার যখন এদের মগজে ঢুকে গেছে তিনি অমলেশ মৌলিক, আর প্রথমবার প্রতিবাদের যখন কোনো কাজ হয়নি, তখন সিভিউর ম্যানেজার টেলিগ্রাম দেখলেই কি এদের ভুল ভাঙবে? এরা তো ধরে নেবে যে ওটা হলো মৌলিক মশাইয়ের একটা কারসাজি। আসলে তিনি ছদ্মনামে এসে রয়েছেন সাগরিকায়, আর আসার আগে সিভিউকে একটা ভাউতা টেলিগ্রাম দিয়ে দিয়েছেন নিজের নামে, লোকদের উৎপাত এড়ানোর জন্যে। প্রতিবাদের ব্যাপারে সবচেয়ে বড় বাধার সৃষ্টি হলো ওই 3টি বাচ্চা। তারা 3জন হা করে পরম ভক্তিতে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন অপরূপবাবুর দিকে। প্রতিবাদের নাম গন্ধ পেলে এই 3টি ছেলেমেয়ের আশা, আনন্দ, উৎসাহ মুহূর্তে উবে যাবে। বাবুন, তোমার কি জানবার আছে সেটা জেনে নাও অমলেশ বাবুর কাছে। 2টি ছেলের মধ্যে যেটি বড় তাকে উদ্দেশ্য করে কথাটা বললেন সুরিত সেন। অপরূপবাবু প্রমাদ গুনলেন, আর পালাবার রাস্তা নেই। বাবুন ছেলেটি ঘাড় কাত করে 2 হাতের আঙুল পরস্পরের সঙ্গে পেঁচিয়ে প্রশ্ন করার জন্য তৈরি। আচ্ছা, খোকনকে যে বুড়োটা ঘুম পাড়িয়ে দিল, সে কি ম্যাজিক জানত? পরম সংকটের মধ্যে অপরূপবাবু হঠাৎ আবিষ্কার করলেন যে তার মাথায় আশ্চর্য রকম বুদ্ধি খেলছে। তিনি সামনের দিকে ঝুঁকে পড়ে বাবুনের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তোমার কি মনে হয়? আমার মনে হয় জানত। অন্য 2টি বাচ্চাও সঙ্গে সঙ্গে সমস্বরে বলে উঠল, হ্যাঁ জানত, ম্যাজিক জানত। ঠিক কথা অপরূপবাবু, এখন শটান সোজা, তোমরা যেরকম বুঝবে সেটাই ঠিক। আমার যা বলার সে তো আমি লিখিয়ে দিয়েছি। যেরকম বুঝলে পরে গল্পটা তোমাদের ভালো লাগবে সেটাই ঠিক, আর সব ভুল। 3টে বাচ্চাই অপরূপবাবুর কথায় ভীষণ খুশি হয়ে গেল। যাবার সময় সুরিত সেন অপরূপবাবুকে নেমন্তন্ন করে গেলেন। পুরী হোটেলে এসে রাত্রিরে খাওয়া। 8টি বাঙালি পরিবার সেখানে, তাদের সঙ্গে বেশ কয়েকটি অল্প বয়স্ক ছেলে মেয়ে আছে, যারা সকলেই অমলেশ মৌলিকের ভক্ত। অপরূপবাবু আপত্তি করলেন না, কারণ তিনি ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে অন্তত সাময়িকভাবে তাতে অমলেশ মৌলিকের ভূমিকায় অভিনয় করতে হবে। তার পরিণাম কি হতে পারে সেটা ভাববার সময় এখন নেই। শুধু একটা কথা তিনি বারবার বলে দিলেন সুরিতবাবুকে, দেখুন মশাই, আমি সত্যি বেশি হইচই পছন্দ করি না, লোকজনের সঙ্গে মেলামেশার অভ্যেসটাই নেই। তাই বলছি কি, আমি যেখানে রয়েছি সে খবরটা আপনারা দয়া করে আর ছড়াবেন না। সুরিতবাবু কথা দিয়ে গেলেন আগামীকাল নেমন্তন্নর পর তারা অপরূপবাবুকে আর একেবারেই বিরক্ত করবেন না, আর অন্যায় যাতে না করে তারা তার যথাসাধ্য চেষ্টা করবেন। রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে বিছানায় শুয়ে অপরূপবাবু অমলেশ মৌলিকের হাবুর কেরামতির বইখানা পড়তে শুরু করলেন। এছাড়া অন্য 3টি বই হল টুটুলের অ্যাডভেঞ্চার, কিস্তিমাত এবং ফুলঝুরি। শেষের 2টো ছোট গল্পের সংকলন। অপরূপবাবু সাহিত্যিক না হলেও চাকরি জীবনের আগে, বিশেষ করে স্কুলে থাকার শেষ 3টে বছর দেশি বিদেশি অনেক ছোট বড় গল্পের বই পড়েছেন। 8 দিন পর 39 বছর বয়সে নতুন করে ছোটদের বই পড়ে তার আশ্চর্য লাগলো এই দেখে যে ছোটবেলার পড়া অনেক গল্পই তার এখনো মনে আছে, আর সেসব গল্পের সঙ্গে মাঝে মাঝে অমলেশ মৌলিকের গল্পের এখনো সেখানে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বড় বড় হরফের ছাপা 100-150 পাতার 4খানা বই শেষ করে অপরূপবাবু যখন ঘরের বাতিটা নিভিয়ে শুয়ে পড়লেন, ততক্ষণে সাগরিকা হোটেলে নিঝুম নিস্তব্ধ, সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে। রাত কত হলো? বালিশের পাশ থেকে হাতঘড়িটি তুলে নিলেন অপরূপবাবু। তার বাবার ঘড়ি, এই আদ্যিকালের রেডিয়াম ডায়াল, সমুদ্রের ফেনার মতোই অন্ধকারে জ্বলজ্বল করে। বেজেছে 1:45।
সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া শিশু সাহিত্যিক অমলেশ মৌলিক। ভাষা ঝরঝরে, লেখার কায়দা আছে, গল্পগুলো একবার ধরলে শেষ না করে ছাড়া যায় না। কিন্তু তাও বলতে হয় মৌলিক মশাইয়ের মৌলিকত্বের অভাব আছে। কত রকম লোক, কত রকম ঘটনা, কত রকম অদ্ভুত অভিজ্ঞতার কথা আমরা হামেশাই শুনি। আমাদের নিজেদের জীবনেও তো কত রকম ঘটনা ঘটে, সেসবের সঙ্গে একটু কল্পনা মিশিয়ে দিলেই তো গল্প হয়ে যায়। তাহলে অন্যের লেখা থেকে এটা ওটা তুলে নেবার দরকার হয় না। অপরূপবাবুর মনে অমলেশ মৌলিক সম্পর্কে যে শ্রদ্ধাটা জমে উঠেছিল তার খানিকটা কমে গেল, সে সঙ্গে তার মনটাও খানিকটা হালকা হয়ে গেল। কাল থেকে তিনি আরেকটু স্বাচ্ছন্দ্যে মৌলিকের অভিনয়টা করতে পারবেন। পুরী হোটেলের পার্টিতে অমলেশ মৌলিকের ভক্তদের ভক্তি দ্বিগুণ বেড়ে গেল। অপরূপবাবু ইতিমধ্যে আরেকটি দোকান থেকে খোকনের স্বপ্ন বইটা জোগাড় করে পড়ে ফেলেছিলেন। ফলে ১৩ জন শিশু ভক্তের ৩৩৩ রকম প্রশ্ন শুনে উত্তরটা নিজের মনের মতো করে দিতে তার কোনো অসুবিধা হয়নি। পার্টি শেষ হওয়ার আগেই ছেলেমেয়েরা তাকে মধুজাটা বাবু বলে ডাকতে আরম্ভ করল। কারণ অপরূপবাবু তাদের শেখালেন যে মৌ মানে মধু, আর লিক হলো ইংরেজি কথা যার মানে হলো চাটা। এটা শুনেই ডক্টর দাশগুপ্ত মন্তব্য করলেন, মধু তো আপনি সৃষ্টি করেছেন, আর সেটা চাটছেন তো এইসব ছেলেমেয়েরা। তাতে আবার তার স্ত্রী সুরঙ্গনা দেবীও বলল, শুধু ওরা কেন, আমরাও। খাওয়া দাওয়ার পরে দুটো ব্যাপার হলো। এক, বাচ্চারা অপরূপবাবুকে ধরে বসল, তাকে অন্তত একটা গল্প বলতেই হবে। তাতে অপরূপবাবু বললেন, মুখে মুখে বানিয়ে গল্প বলার অভ্যেস তার নেই, তবে তিনি তার নিজের ছোটবেলার একটা মজার ঘটনা বলবেন। ছোটবেলার অপরূপবাবুরা থাকতেন বাঞ্ছারা মশনুর দত্ত লেনে। তার যখন ৫ বছর বয়স, তখন তাদের বাড়ি থেকে একদিন একটা দামি ঠেক ঘড়ি চুরি যায়। চোর ধরার জন্য অপরূপবাবুর বাবা বাড়িতে এক কুলোঝাড়া ডেকে আনলেন। এই কুলোঝাড়া একটা কাঁচিকে চিমটের মতো ব্যবহার করে তাই দিয়ে একটা কুলোকে শূন্যে তুলে ধরে তার উপর মুঠো মুঠো চাল ছুঁড়ে মন্ত্র পড়ে বাড়ির নতুন চাকর নটবরকে চোর বলে ধরে দেয়। অপরূপবাবুর মেঝ কাকা যখন নটবরের চুলের মুঠি ধরে তার পিঠে একটা কিল বসাতে যাবেন, ঠিক সেই সময় ট্যাগ ঘড়িটা বেরিয়ে পড়ে একটা বিছানার চাদরের তলা থেকে। হাততালির মধ্যে গল্প শেষ করে অপরূপবাবু যাবেন মনে করে চেয়ার ছেড়ে উঠতেই ৪-৫টি ছেলে মেয়ে চেঁচিয়ে উঠল, দাঁড়ান দাঁড়ান, যাবেন না যাবেন না। তারপর তারা দৌড়ে গিয়ে যে যার ঘর থেকে অমলেশ মৌলিকের লেখা ৭খানা নতুন কেনা বই তার সামনে ধরে বলল, আপনার নাম লিখে দিন, নাম লিখে দিন। অপরূপবাবু বললেন, আমি তো ভাই বইয়ের নাম সই করি না, কখনো করিনি। আমি এগুলো নিয়ে যাচ্ছি, প্রত্যেকটাতে একটা করে ছবি এঁকে দেব। তোমরা পরশু বিকেল 4:30টার সময় আমার হোটেলে এসে বইগুলো নিয়ে যাবে। যাদের বই তারা আবার সবাই হাততালি দিয়ে উঠল। সইয়ের চেয়ে ছবি ঢের ভালো, অনেক ভালো। অপরূপবাবু দুবার ড্রয়িংয়ে প্রাইজ পেয়েছিলেন, সেই থেকে যদিও আর আঁকেননি, কিন্তু একদিন একটু অভ্যেস করে নিলে কি মোটামুটি যা হোক কিছুতে একটা দেওয়া যাবে, যাবে না? পরদিন শনিবার ভোরবেলা অপরূপবাবু তার ডট পেন আর বইগুলো নিয়ে বেরিয়ে পড়লেন। নুলিয়া বস্তির দিকে গিয়ে দেখলেন দেখে দেখে আঁকবার অনেক জিনিস আছে। ঘণ্টাখানেকের মধ্যেই তার কাজ শেষ হয়ে গেল। একটা বইয়ে আঁকলেন কাঁকড়ার ছবি, একটাতে আঁকলেন 3টে ঝিনুক পাশাপাশি বালির উপর পড়ে আছে, একটাতে আঁকলেন 2টো কাক, একটাতে মাছ ধরা নৌকা, একটাতে নুলিয়ার বাড়ি, একটাতে নুলিয়ার বাচ্চা, আর শেষটায় আঁকলেন চোঙার মতো টুপি পরা একটা নুলিয়া মাছ ধরার জাল বুনছে। রবিবার বিকেলে ঠিক 4:30টার সময় তার হোটেলে এসে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনু, বাবন, প্রসঞ্জিত আর নবনীতা যে যার বই ফেরত নিয়ে ছবি দেখে ফুর্তিতে লাফাতে লাফাতে চলে গেল। সেদিন রাত্রে বিছানায় শুয়ে অপরূপবাবু হঠাৎ বুঝতে পারলেন যে তার মনের খুশির ভাবটা চলে গিয়ে তার জায়গায় একটা দুশ্চিন্তার ভাব বাসা বেঁধেছে। আমি অমলেশ মৌলিক, এই কথাটা যদিও
আমি একটিবারও কারোর সামনে নিজের মুখে উচ্চারণ করিনি। তবুও তিনি বুঝতে পারলেন যে কাজটা তিনি এই 3টি দিন ধরে করলেন সেটা একটা বিরাট ধাপ্পাবাজি ছাড়ার কিছুই না। পরশু মঙ্গলবার সকালে আসল অমলেশ মৌলিক এসে পৌঁছবেন। অপরূপবাবু এই কদিনে এই কটি ছেলে মেয়ে এবং তাদের বাপ মা মাসি পিসির কাছে যে আদর যত্ন ভক্তি ভালোবাসা পেলেন তার সবটুকু আসলে ওই মঙ্গলবার যিনি আসছেন তারই প্রাপ্য। মৌলিক মশাইয়ের লেখা যেমনই হোক না কেন এদের কাছে তিনি একজন হিরো। তিনি যখন সশরীরে এসে পৌঁছবেন এবং সিভিউ হোটেলের ম্যানেজার বিবেক রয় যখন সগৌরবে সেই খবরটা প্রচার করবেন তখন যে কি একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হবে সেটা ভাবতেই অপরূপবাবুর অন্তরাত্মা খাঁচাছাড়া হয়ে গেল। তার পক্ষে কি তাহলে একদিন আগেই পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে? না হলে মঙ্গলবার সকাল থেকেই রাত্রির অবধি তিনি করবেনটা কি? গা ঢাকা দেবেন কি করে? আর সেটা না করতে পারলে এরা তাকে ছাড়বে কেন? ভণ্ড জোচ্চোর বলে তার পিঠের ছাল চামড়া তুলে দেবে না? সান্ডা মার্কার সাহিত্যিক কি হয় না? আর পুলিশের ভয় তো আছে। এ ধরনের ধাপ্পাতে জেল টেল হয় কিনা সেটাও অপরূপবাবুর জানা নেই। তবে হলে তিনি আশ্চর্য হবেন না। বেশ একটা বড় রকমের অপরাধ যে তিনি করে ফেলেছেন তাতে কোনো সন্দেহ নেই। দুশ্চিন্তায় ঘুম না হবার ভয়ে অপরূপবাবু একটা ঘুমের বড়ি খেয়ে ফেললেন। কিন্তু শেষ পর্যন্ত অপরূপবাবু মঙ্গলবার রাত্রে ট্রেনেই যাওয়া স্থির করলেন। আসল অমলেশ মৌলিককে একবার চোখের দেখা দেখবার লোভটা তিনি কিছুতেই সামলাতে পারলেন না। সোমবার সকালে নিজেই হোটেলে খোঁজ করে তিনি গত মাসের যুগান্তরের সেই পত্রিকাটা পেয়ে গেলেন, যাতে অমলেশ মৌলিকের ছবি ছিল। সরু গোফ, কোকড়ানো চুল, মোটা ফ্রেমের চশমা, এই সবই আছে। তবে মিলের মাত্রাটা সঠিক বুঝতে গেলে আসল মানুষটাকে চোখের সামনে দেখতে হবে, কারণ ছাপা পরিষ্কার নয়। যেটুকু পরিষ্কার যাচ্ছে তা থেকে তাকে চিনে নিতেও কোনো অসুবিধা হবে না। অপরূপবাবু স্টেশনে যাবেন, শুধু চাক্ষুষ দেখা নয়, সম্ভব হলে দুটো কথাও বলে নেবেন ভদ্রলোকের সঙ্গে। এই যেমন, আপনি মিস্টার মৌলিক না? আপনার ছবি দেখলাম সেদিন কাগজে, আপনার লেখা পড়েছি, বেশ ভালো লাগলো ইত্যাদি। তারপর তার মালপত্র স্টেশনে রেখে অপরূপবাবু শহর ছেড়ে বেরিয়ে যাবেন। কোনারকটা দেখা হয়নি। মন্দির দেখে সন্ধ্যা নাগাদ ফিরে সোজা স্টেশনে গিয়ে ট্রেনে চাপবেন। গা ঢাকা দেবার এর চেয়ে ভালো উপায় আর নেই। মঙ্গলবার পুরী এসে পৌঁছল 20 মিনিট লেটে। যাত্রী নামতে শুরু করেছে। অপরূপবাবু একটা থামের আড়ালে দাঁড়িয়ে প্রথম শ্রেণীর দুটো পাশাপাশি বগির দিকে লক্ষ্য রাখছেন। একটি দরজা দিয়ে দুজন হাফ প্যান্ট পরা বিদেশি পুলিশ নামলেন। তারপর একটা স্থূলকার মারোয়ারি। আরেকটি দরজা দিয়ে একটা বৃদ্ধা। তাকে হাত ধরে নামালো একটা সাদা প্যান্ট পরা যুবক। যুবকের পেছনে একটি বৃদ্ধ, তার পিছনে, হ্যাঁ, কোনো ভুল নেই, তিনিই অমলেশ মৌলিক। অপরূপবাবুর সঙ্গে চেহারার মিল আছে ঠিকই, তবে পাশাপাশি দাঁড়ালে যমজ মনে হবার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মৌলিক মশাইয়ের হাইট অপরূপবাবুর চেয়ে অন্তত 2 ইঞ্চি কম, আর গায়ের রং অন্তত 2 পোঁচ ময়লা। বয়সও হয়তো সামান্য বেশি, কারণ জুলফিতে দিব্যি পাক ধরেছে, যেটা অপরূপবাবুর এখনো হয়নি। ভদ্রলোক নিজের সুটকেস নিজেই হাতে করে নেমে একটা কুলিকে হাঁক দিয়ে ডাকলেন। কুলির সঙ্গে সঙ্গে অপরূপবাবু এগিয়ে গেলেন। আপনি মিস্টার মৌলিক না? ভদ্রলোক যেন একটু অবাক হয়েই অপরূপবাবুর দিকে ফিরে ছোট্ট করে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। কুলি সুটকেসটা মাথায় চাপিয়েছে। এছাড়া মাল রয়েছে অপরূপবাবুর কাঁধে একটা ব্যাগ এবং একটা ফ্ল্যাক্স। তিনজনেই গেটের দিকে রওনা হলেন। অপরূপবাবু বললেন, আমি আপনার বই পড়েছি, কাগজে আপনার পুরস্কারের কথা পড়লাম, আর ছবিও দেখলাম। ও, আপনি কি সি ভিউতে উঠেছেন? অমলেশ মৌলিক এবার যেন আরো অবাক এবং খানিকটা সস্নিগ্ধভাবে অপরূপবাবুর দিকে চাইলেন। অপরূপবাবু মৌলিকের মনের ভাবটা আন্দাজ করে বললেন, সিভিউর ম্যানেজার আপনার একজন ভক্ত, তিনি খবরটা রটিয়েছে। ও, আপনি আসছেন শুনে এখানকার অনেক ছেলে মেয়ে উদ্গ্রীব হয়ে আছে। ও, লোকটা এত কম কথা বলে কেন? তার হাঁটার গতিও যেন কমে আসছে। কি ভাবছেন ভদ্রলোক?
অমলেশ মৌলিক এবার একদম থেমে গিয়ে অপরূপবাবুর দিকে ফিরে বললেন, অনেকে জেনে গেছে? সেরকমই তো দেখলাম। কেন, আপনার কি তাতে অসুবিধা হলো? না, মানে আমি আবার একটু একা থাকতে কি পছন্দ করেন? হ্যাঁ, তোতলা। অপরূপবাবুর মনে পড়ে গেল অষ্টম এডওয়ার্ড হঠাৎ সিংহাসন ত্যাগ করার ফলে তার পরের ভাই জর্জ ভারী চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ তিনি ছিলেন তোতলা, অথচ তাকেই রাজা হতে হবে, আর হলেই বক্তৃতা দিতে হবে। কুলি মাল নিয়ে গেটের দিকে দাঁড়িয়ে আছে। তা দেখে দুজনে আবার হাঁটতে শুরু করলেন। একেই বলে খাতির, বিড়ম্বনা। অপরূপবাবু কল্পনা করতে চেষ্টা করলেন, এই তোতলা সাহিত্যিকের সঙ্গে আলাপ করে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনুবাবুর, বাবুন, প্রসঞ্জিৎ আর নবনীতার মুখের অবস্থা কী রকম হবে। কল্পনায় যেটা দেখলেন সেটা তার মোটেই ভালো লাগলো না। একটা কাজ করবেন? গেটের বাইরে এসে অপরূপবাবু প্রশ্ন করলেন, কি? আপনার ছুটিটা ভক্তদের উৎপাতে মাঠে মারা যাবে, এটা ভাবতে মোটেই ভালো লাগছে না। আমারও না। আমি বলি কি, আপনি সিভিউতে যাবেন না। তাহলে? সিভিউর খাওয়া ভালো না। আমি ছিলাম সাগরিকায়, এখন আমার ঘরটা খালি, আপনি সেখানে চলে যান। ও, আর আপনি নিজের নামটা ব্যবহার করবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি গোফটা কামিয়ে ফেলেন। গো এক্ষুনি ওয়েটিং রুমে চলে যান। 10 মিনিটের মামলা। এটা করলে আপনার নির্ঝঞ্ঝাট ছুটি ভোগ করতে কেউ রুখবে না। আমি বরং কাল কলকাতায় ফিরে আপনার নামে সিভিউতে একটা টেলিগ্রাম দিয়ে জানিয়ে দেব আপনি আসছেন না। প্রায় 20 সেকেন্ড লাগলো অমলেশ মৌলিকের কপাল থেকে দুশ্চিন্তার রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে। তারপর তার ঠোঁটের আর চোখের দুপাশের নতুন রেখা দেখা দিল। মৌলিক হাসছেন। আপনাকে যে কি বলে কিচ্ছু বলতে হবে না। আপনি বরং এই বইগুলোতে একটা করে সই দিন। আসুন এই নিম গাছটার পেছনে, কেউ দেখতে পাবে না। গাছের আড়ালে গিয়ে ভক্তদের দিকে চেয়ে একটা মোলায়েম হাসি হেসে পকেট থেকে লাল মার্কার কলমটা বার করলেন অমলেশ মৌলিক। প্রাইজ পাবার দিনটি থেকে শুরু করে অনেক কাগজ, অনেক কালি খরচ করে তিনি একটি চমৎকার সই বাগিয়েছেন। 5টি বইয়ে 5টি সই। তিনি জানেন যে তার জিভ তোতলালেও কলম তোতলায় না। বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন, ইতিহাস, ফিলোসফি, রাজনীতি, বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে। বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।